মেজর কি করছেন? লেগে যাবে, দূরে সরে যান প্লিজ, আপনার লেগে যাবে। ব্যাকুল কণ্ঠ তার। ছুরি দেখে খারাপ আশঙ্কায় বুক কাঁপছে। আশপাশটাতেও হইচই পড়ে গেছে ততক্ষণে। উমরান শ্রেয়সীর কথা কর্ণপাত করলেন না। হাতাহাতির এক পর্যায়ে কায়দা করে ছুরিটা নিয়ে নিল সে। কেউ কেউ বুঝেছে ছুরি হাতে লোকটা হামলা করতে এসেছিল তাদের উপর। পুলিশে খবর দিয়ে দিল। ছুরিটা পাশের এক লোককে দিয়ে গায়ের জ্যাকেটটা খুলে শ্রেয়সীকে দিয়ে দেন উমরান। তারপর বেধড়ক মার শুরু করলেন। ২৬ বা ২৭ বয়সী কোনো যুবক, দেখতে সন্ত্রাসীদের মতো। চোখগুলোই তার প্রমাণ। গায়ের রং শ্যামকালো, খয়েরি রঙা শার্টের উপর একটা পুরনো ধরনের শীতের লম্বা জ্যাকেট পরা। তখন শ্রেয়সীর কথা বলার মাঝেই হাঁটতে হাঁটতে তাদের গা ঘেঁষে দাঁড়িয়ে ছুরি চালিয়ে দিতে চেয়েছিল। উমরান মারতে মারতে আধমরা করে ফেলেছেন। কানের কাছে ঘষে দিতে দিতে বলেন, কে পাঠিয়েছে বল। বাস্টার্ড, জীবিত ফিরতে পারবি না আজ এখান থেকে। বল কে পাঠিয়েছে। লোকটা মুখ খুলল না। উমরানকেও পাল্টা আঘাত করতে চাইছে, কিন্তু মার খেয়ে প্রায় আধমরা সে। কান দিয়ে রক্ত বেরোচ্ছে। কুত্তার বাচ্চা, এত সহজে কাল ছেড়ে ভেঙে যাবি ভেবেছিস? আজ ওদের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হলে এখানে জ্যান্ত কবর দিতাম তোকে। শুয়োর কোথাকার। বল কে পাঠিয়েছে। নাক কানের দিকটা আর বুকে অনবরত আক্রমণে চোখ বন্ধ হয়ে আসছে লোকটার। তাও ছাড়াছাড়ির নাম নেই উমরানের। মেজর ছেড়ে দিন না, লেগে যাবে আপনার। চলে যাই আমরা মেজর। শ্রেয়সী ক্রমাগত চিৎকার করে চলেছে, ফিরে আসতে বলছে স্বামীকে। ওশসী বুঝতে পারছে না কিছু। এত চিৎকার চেঁচামেচি আর কোলাহল, সেও ভয় পাচ্ছে। কয়েকজন উমরানকে থামতে বলে, কিন্তু উমরান থামছেই না। ছাড়াতে এসে নিজেরাই আহত হয়ে দূরে সরে গেল। ততক্ষণে পুলিশ চলে এসেছে। শ্রেয়সী পুলিশ দেখে আতঙ্কে ফের চিৎকার করে উঠল। মেজর ছেড়ে দিন প্লিজ, পুলিশ আসছে। পুলিশগুলো কাছে এসে ছাড়াতে চাইবে, তার আগেই উমরান পকেট থেকে একটা কার্ড বের করে দেখিয়ে ফের মারতে শুরু করলো। শ্রেয়সী বোধহয় তার স্বামীর পেশা ভুলে গেছিল। এক মুহূর্ত আতঙ্কে ছেয়ে গেছিল বুকটা। পুলিশগুলো মানুষজন দূরে সরিয়ে দেয় কিছুটা। বাস্টার্ড, আমার বউ বাচ্চাকে মারবি তুই? ওদের মারবি? কুত্তার বাচ্চা, গোষ্ঠীর শুদ্ধ হাইকোর্ট ঘুরিয়ে আনবো। বাস্টার্ড কোথাকার। মারতে মারতে কথাগুলো বলে সে। শেষে পুলিশদের অনুরোধে আধমরা করে ছেড়ে দিল। কলার ঠেলে এক অফিসারের দিকে ছুড়ে বলে, আজ রাতের মধ্যে কে পাঠিয়েছে জবানবন্দি নেবেন। বাইরে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ যেন না হয়। কোনো জামিন হবে না, আর না কারোর সাথে দেখা করবে যতক্ষণ না কে পাঠিয়েছে বলছে। ঠান্ডার মধ্যেও ঘেমে নে একাকার সে। শার্টের হাতা গুটানো, মারপিট করে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমরা সর্বোত্তক চেষ্টায় থাকবো স্যার, আপনি টেনশন নেবেন না। ম্যাম আর আপনার সন্তানকে দেখুন, আমরা এর বিষয়টা হ্যান্ডেল করছি। পুলিশগুলো কথাটা বলে লোকটাকে জিপে তুলল। হামলার ছুরিটাও নিয়ে নিল অন্য লোকটার কাছ থেকে। চারদিকে তখনও কৌতূহলী মানুষদের ভিড়। উমরান এতক্ষণে ফিরে তাকালেন স্ত্রী সন্তানের দিকে। আতঙ্কে চোখ দিয়ে অশ্রুকণা ঝরছে শ্রেয়সী। বুকে মেয়েও অস্থির হয়ে উঠেছে। সে কাছে আসে। ওশসী সমেত শ্রেয়সীকে বুকে টেনে নিলেন। কেঁদে উঠল শ্রেয়সী। লোকটা আমাদের মারতে এসেছিল, আমরা কি করেছি? ক্রন্দন স্বর তার। উমরান তার মাথায় হাত বুলিয়ে দেন। দুজনের মাথায় ঠোঁট ছুঁয়ে বলেন, কিচ্ছু হয়নি, ইটস নাথিং। আমি আছি না, ডোন্ট প্যানিক সোনা, ইটস নাথিং। কিন্তু লোকটা আমাদের মারতে চাইছিল কেন? কি ক্ষতি করেছি আমরা তার? তার প্রশ্নের জবাব দিলেন না উমরান। পাশের দোকানদার পানি এনে দিল। উমরান বোতল খুলে শ্রেয়সীকে খাইয়ে দিলেন আগে। নিজেও কয়েক ঢোক পান করেন। আতঙ্কে মিয়ে যাওয়া কন্যাকে কোলে নিয়ে শ্রেয়সীকেও অন্য হাতে আগলে নিয়ে আস্তে ধীরে ভিড় থেকে বের হয়ে আসেন। উশসী বাবার কাঁধে পড়েছিল ভয়ে। ওখানেই ঘুমিয়ে পড়েছে সে। গাড়িতে তারা উঠেছে মাত্র, ততক্ষণে প্রায় সন্ধ্যা। গায়ে চড়ানোর জন্য যে চাদরটা ব্যাগে নিয়েছিল, ওটা দিয়ে উশসীকে ভালো করে ঢেকে ঢুকে দিয়ে কোলে নিয়ে বসেছে শ্রেয়সী। উমরান দুটো পানির বোতল কিনে একটা গাড়ির দরজা খুলে ডেস্কে রাখে, আরেকটা খুলে বাইরে হাত মুখ ধুয়ে নিল। টিস্যু পেপারে সব মুছে নিয়ে ড্রাইভিংয়ে বসলো।
সময় দেখতে ফোনের স্ক্রিন অন করতেই অসংখ্য ফোন কল ভেসে ওঠে। কর্নেল কিবরিয়া, অর্ণব, সওদাগর বাড়ির অন্যান্যদের কল। আবার লন্ডন থেকে তার বাবা বোনের কলও দেখা যাচ্ছে। কতক বন্ধুদেরও কল আছে দেখল। কপালে ভাঁজ পড়ল তার। কার বিপদ হলো আবার? কাকে আগে ব্যাগ দেবে ভাবতে ভাবতে ফের কল এলো বোনের। সে ওটাই রিসিভ করে। হ্যাঁ বল, এত কল দিচ্ছিস কেন? কোনো সমস্যা? আমার সমস্যা মানে? তোরা ঠিক আছিস? কারো লাগেনি তো? উশুশি, শ্রেয়সী ওরা ঠিক আছে? বিচলিত কণ্ঠ তার। উমরানের কপালে ভাঁজ পড়ে। সিট বেল্ট লাগাতে লাগাতে বলেন, হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি, কারো লাগেনি। কিন্তু তুই জানলি কি করে হামলা হয়েছে? কি বলছিস? লাইভ দেখালো সোশ্যাল মিডিয়ায়, হট টপিক হয়ে আছে। ফিরে নেটে ঢুকে দেখ। শ্রেয়সী সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। ক্লান্ত লাগছে হয়তো। তার দিকে এক নজর তাকিয়ে উমরান বলে, আচ্ছা আমি দেখছি, বাবা মাকে বলে দিস আমরা ঠিক আছে, কারো কিছু হয়নি। আরো ফোন আসছে সবার, এখন রাখি, বাড়ি ফিরতে হবে। ফোন কেটে দিল। কাউকে কল দেওয়ার আগে নেটেই ঢুকে দেখল তাদের ধস্তাধস্তির শুরু থেকে ওখান থেকে চলে আসার পুরো সময়টা লাইভ দেখিয়েছে কেউ। স্ত্রী আর কন্যার উপর ছুরি চালানোর চেষ্টা করায় আততায়ীকে বেধড়ক পেটাচ্ছে স্বামী। জানা গেছে স্বামী পেশায় একজন মেজর পদের সামরিক সদস্য উমরান তাওসিফ চৌধুরী। আরেকটার শিরোনাম, বউ বাচ্চার উপর হামলা চেষ্টা করায় আততায়ীকে ঘটনাস্থলে পিটিয়ে আধমরা করলেন স্বামী। আবার অনেকে ছবি তুলেছে। চারদিকে ফুল আর মানুষের কোলাহলের মাঝে শ্রেয়সী আর উষসীকে বুকে নিয়ে মাথায় চুমু খাওয়ার দৃশ্য, পানি খাওয়ানোর দৃশ্য কেউ ফ্রেমবন্দি করেছে। সেসব অনেকে নানান রকম পূর্ণতার ক্যাপশন লিখে স্টেটাস দিচ্ছে। ওমরান বিস্মিতই হলেন। এসব কবে করলো? আর কোন ফাঁকে? আশ্চর্য। সুদূর লন্ডন খবর পাঠিয়ে দিল ঘটনা শেষ হতে না হতেই। এখন চনে চনে সবার ফোনে কৈফিয়ত দাও। বিরক্তই হলেন। তবে লাইভে সব যখন দেখিয়েছে তারা যে সুস্থভাবে ওখান থেকে ফিরে এসেছে তাও নিশ্চয়ই সবাই দেখেছে। কথাটা ভেবে ফোনটা বন্ধ করে রেখে দিলেন। সিটে মাথা ফেলে মেয়েকে বুকে নিয়ে থাকা শ্রেয়সীর কাছে এসে গালে হাত রাখলেন। শ্রেয়সী, শুনতে পাচ্ছ শোনা? শব্দে সাড়া দিল সে। উমরান গালে হাত বুলিয়ে বলেন, খেতে পেয়েছে তোমার? কিছু নিয়ে আসবো নাকি বাড়ি গিয়ে খাবে? বাড়ি গিয়ে খাবো, মাথা ব্যথা করছে, তাড়াতাড়ি চলুন প্লিজ। চোখ বন্ধ রেখেই বলে সে। উমরান সামনে আসা চুলগুলো ঠিক করে দিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে সরে আসেন। সাইড মিরারে চোখ বুলিয়ে গাড়ি স্টার্ট দিলেন। বিল্ডিংটি দেওয়ান বাজারের আবাসিক 2-6 নাম্বার গলিতে। শহরের এমন কোনায় কোনায় থাকা একই ধরনের অলিগলিগুলো দেখলে বিচক্ষণরাও অনেক সময় তাদের গন্তব্য ঠিক কোন গলিতে তা গুলিয়ে ফেলে। রিক্সা ছাড়া অন্য কোনো গাড়ি বা প্রাইভেট কার নিয়ে গেলে পাশ দিয়ে আর গাড়ি চলতে পারে না গলিগুলোতে। খুব গা ঘেঁষে যায় গাড়িগুলো। এতে ছোটোখাটো যে কোনো সংঘর্ষে গাড়ির ক্ষতি হতে পারে। উমরান এমনই একটা গলি বেয়ে বেয়ে গাড়িটা নিয়ে থামে কাঙ্ক্ষিত বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংয়ের সামনে একপাশে গাড়িটা রেখে ঢুকে পড়ে গেটে। গন্তব্য 4 তলা। উঠে বেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিল। গায়ে মোটামুটি পুরনো ধাঁচের একটা শাড়ি, চোখের নিচে অল্প কালি। নিম্ন মধ্যবিত্তের মতো ভাব দিচ্ছে বাহ্যিক রূপটা। অথচ মাসখানেক আগেও সামান্য পানির গ্লাসটাও এগিয়ে দেওয়ার জন্য কাজের লোক বরাদ্দ ছিল নিজেদের আলিশান বাড়িতে। এখন সেসবের কিছুই আর লক্ষ্য করা যাচ্ছে না। ভালো আছেন মিসেস সুলেমান? উমরানের উপস্থিতিতে চমকিত মাঝবয়সী ধারালো চেহারার মহিলাটি নিজেকে সামলে বিরক্তিসহ অল্প ক্ষোভ নিয়ে তার প্রশ্নের জবাব দেয়। জি, বেশ আছি। আপনি হঠাৎ এখানে কেন অফিসার? কি চাই? ঢুকতে দেবেন না? বাইরে রেখে অতিথির সাথে আলাপ করবেন? সামান্য ভ্রু উঁচাই কথাখানা বলে, অথচ কণ্ঠে নিপুণ ভদ্রতা উমরানের। মহিলা না চাইতেও উমরানকে ঢুকতে দিল। সে ঢুকে একবার ফ্ল্যাটের ভেতরটাই চোখ বোলায়। তেমন কিছুই নেই। বসার ঘরে ছোটোখাটো সোফা, আবার একপাশে শোয়ার খাট। ভেতরে এর বাইরে একটাই রুম শুধু, আর কিচেন। রুমগুলো তেমন বড় না।
মিসেস সুলেমানের তো এই ছোটখাটো বাড়িতে থাকতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে আই থিঙ্ক। এই কষ্টের ভার বইতে গিয়ে মেয়ের দিকে তেমন নজর দিতে পারছেন না বোধহয়। চারদিকটাই চোখ বুলিয়ে কথাগুলো বলতে বলতে মুখে বিরক্তি আর কৌতূহল নিয়ে তার দিকে চেয়ে থাকা সাবেক কর্নেল সুলেমানের স্ত্রী রাবেয়ার দিকে তাকান। তারপর ফের জিজ্ঞেস করেন, তাই কি? যা বলতে চাইছেন সোজাসুজি বলুন। উমরান হাসেন মহিলার তার প্রতি বিরক্তি আর ক্ষোভের পরিমাণ বুঝে। মাথা নেড়ে ঠোঁট চেপে বলেন, জি জি, অবশ্যই সোজা সজিয়ে বলতে হবে। সাবেক কর্নেল সুলেমান সাহেবের স্ত্রীর আবার ধৈর্য কম, যাকে বলে শর্ট টেম্পার্ড, একদম স্বামী সন্তানের মতো, তাই না? মহিলাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে উমরান ফের বলে, না না, সে ঠিকই আছে। আপনাকে মানে অধৈর্যপনা, বাচ্চামো, অবুঝপনা এসব আপনাকে বেশ মানায়। বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে বুদ্ধি লোপ পাবে, বাচ্চামো স্বভাব আসবে, অবুঝপনা বাড়বে, নিজেদের কিসে ভালো কিসে ক্ষতি সে বোধ হারাবেন। খুব স্বাভাবিক এসব, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সাবেক কর্নেল সুলেমানের স্ত্রী রাবেয়া সরু চোখে উমরানকেই দেখছিল। মূল কথাই এসেছে বুঝে না চাইতেও আরও মনোযোগ নিবেশ করেন। উমরান তা বুঝে হাসলেন, তবে সময় ব্যয় না করে বলেন, সমস্যা হচ্ছে আপনার মেয়ে। সে এখন এই বয়সে যায়নি যে এমন বাচ্চা কাণ্ডও তাকে মানাবে। নিজের ভালো বোঝার মতো সঠিক বয়সে আছে সে, তাই এমন বাচ্চামো এসব তো শোভা পায় না। রাবেয়ার কপাল কুঞ্চিত হলো মেয়ের কথা তোলায়। রিশা কি করেছে? জি, আপনার মেয়ের নামে বিচার নিয়ে এসছে। বলছি অধৈর্য হবেন না। চোখে মুখে বয়সের ছাপ এলেও আদতে আপনি অধৈর্য হয়ে উঠলে বয়সের সাথে সাথে এসব স্বাভাবিক ভেবে সামনের জন মানিয়ে নেবে। সে বয়সে যাননি। আপনার মেয়ে রিশা না বেশ্যা, সে কোথায়? ডাকুন তাকে। রাবেয়া বিরক্তিতে চোখ কুঁচকে নিল বয়স নিয়ে খোঁচামূলক কথায়। সেই সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ হিসেবে তেমনই ফ্যাশন কনসাস ছিল। বয়স লুকাতে পার্লারে আসা যাওয়া ছিল নিত্য ব্যাপার। আর আজ এই পরিণতি, সেসবের খোঁচা দেবে যে কেউ, স্বাভাবিক। কিন্তু মেয়েকে নিয়ে শেষ কথাটা শুনে রক্ত গরম হয়ে গেল। হোল্ড ইওর টাং অফিসার। একা পেয়ে যা ইচ্ছে বলে বেড়াতে পারেন না। অভদ্র ব্যবহার করছেন আপনি। তাই? আর আপনার মেয়ে যাকে তাকে বিছানা আসার প্রস্তাব দিলে সেটা খুব ফেয়ার, তাই না? সে যে কারোর সাথে শুয়ে পড়তে চাইবে, আর কেউ তাকে স্লাট ডাকতে পারবে না, তাই কি? রিশা কি করেছে সেটা বলুন। ও বাড়িতে নেই। দাঁতে দাঁত চেপে বলে রাবেয়া। তার প্রতি উত্তরে উমরান এবার কিছুটা শান্ত মেজাজে গাম্ভীর্য আঁটলেন চেহারায়। একে তো স্বামী সন্তান ছাড়া অভিভাবকহীন হয়ে আছেন, তার উপর সব প্রপার্টি হারিয়ে প্রায় পথে নেমে এসছেন। আপনারা মা মেয়ে, বাবা ছেলে কীর্তি জানার পর নিকটাত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছে। তা এখন অন্তত ঠিক পথে আসুন। দেখার মতো কেউ নেই আপনাদের। মেয়েদেরকে সঠিক পরামর্শ দিয়ে বাকি জীবন শান্তিতে নির্ভরশীল কাটান। আপনার ওই উগ্র মেয়েকে বলবেন তাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিতে এসেছিলাম, আমার পরিবারের দিকে যেন হাত না বাড়ায়। আপনার স্বামীর সন্তান চেষ্টা করে দেখেছিল, আর তার পরিণতি তো চোখের সামনেই। নিজেরা খেতে পারছে না, এমন সময় আমার পেছনে প্রতিশোধ পরায়ণ হয়ে ভাড়া কোনটা লাগিয়ে লাভ আছে? ওইসব চুনোপুটির হামলা আমি বা আমার পরিবারে কিছু করতে পারবে না। তাকে বলে দেবেন প্রথমবারের মতো আপনাদের অসহায় গরিব দোস্ত আর অবুঝ ভেবে ছেড়ে দিলেও ফার্দার এমন কাজ রিপিট করলে আর ছেড়ে দেব না। সোজা বাবা ভাইয়ের সাথে 14 শিখের পেছনে পাঠাবো। তাই বুঝে শুনে থাকবেন মেয়েকে নিয়ে। আসছে। কথাটা বলেই বেরিয়ে আসে। বিল্ডিংটা শহরে হলেও তেমন একটা সুবিধার নয়, পুরনো ধাঁচে, তাই লিফটও নেই। সিঁড়ি বেয়েই নামতে হচ্ছে। ফোনে নোটিফিকেশন আসায় মেসেজ চেক করেন। শ্রেয়সী লিস্ট পাঠিয়েছে দরকারি জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। দুধ, খেজুর, ওটস, মেথি, কালোজিরা, সজনা পাতা, লাল চাল, চীনাবাদাম, কাঠবাদাম, তিল, কলা, আপেল এসব আছে লিস্টে। কিন্তু এসবের মধ্যে উশসী শুধু ওটসই খায়। কলা বা আপেলে দিয়ে বানানো ওটস পছন্দ করে সে, তবে বাকিগুলো সচরাচর দরকার পড়ে না। তাই একসাথে এত কিছু দেখে অবাক হলেনি বটে। তাও যাওয়ার সময় নিয়ে যাবেন ভেবে আপাতত ফোন পকেটে ঢুকিয়ে রাখতে যাবেন। এমন সময়ে ষষ্ঠ ইন্দ্রিয়ে কিছু একটা অনুভব করে হালকা সরে দাঁড়ালেন। সরে দাঁড়াতেই সিঁড়ি ঘরে যে স্থানে সে দাঁড়িয়েছিল অল্পক্ষণের জন্য ফোন নিয়ে, সেখানটাই হাওয়ায় হাত রাখতে দেখা গেল যুবতী একটি মেয়েকে। উমরানের কাঁধে রাখতে গিয়েছিল হাতটা, সরে যাওয়াই তার সম্ভব হলো না। সে হেসে উঠল।
ওমরান অকস্মাৎ সরে গেছে বুঝে। ইস, চুপে চুপে এসেছিলাম, ভেবেছিলাম ভয় দেখাবো, তাও বুঝে গেলেন দেখি অফিসার। এত নির্ভুল আন্দাজ কিভাবে লাগান? ওমরান তির্যক নয়নে চেয়ে কথাগুলো শুনল। মিসেস সোলোমনও দেখছি আজকাল স্বামী সন্তানদের মতো স্বভাবে আচরণে নিজের বংশ পরিচয় দেয়। রিশা বুঝল তার মা তখন সে বাড়িতে নেই বলে মিথ্যা বলেছিল বলে কটাক্ষ করছে ওমরান। ওসব দিকে গিয়ে সময় নষ্ট না করি। ভ্রু উঁচিয়ে কথাটা বলে ফের নিজেই বলে, অনেকদিন পর দেখা পেলাম আপনার, ভালো মন্দ জানতে চান, আমিও শুরু করি আলাপ সালাপ। এসব ফতরামি বাড়ি প্রতিদিন যাদের সাথে শুয়ে পড়ো তাদের সাথে গিয়ে করো। ফ্রাস্ট্রেটেড কোথাকার। সে শব্দ দুটো বিড়বিড় করে বললেও রিশার কানে গেল। তবে ওকে বলতে না দিয়ে ওমরান নিজেই আবার বলেন, সব কথা তোমার মাকে বলে এসেছি, সব কথা তোমার মাকে বলে এসেছি, যদিও তা গরিব দোস্ত মানুষদের খাতিরে আরেকবার রিপিট করাই যায়। শোনো, যে বাচ্চামেগুলো করছো বাপ ভাইয়ের কারণে অযথা প্রতিশোধ বরণ হয়ে এসব ছেলে খেলা ছেড়ে ভালো পথে আসো। লাভের লাভ খেচে হবে না। মাঝখান দিয়ে তুমিও বাপ ভাইয়ের সাথে কারাগারে ঢুকে পড়লে তোমার মাটা বাইরের দুনিয়া অসহায় হয়ে পড়বে। তাই এখনো সময় আছে, শুধরে যাও। উস, ভয় পেয়ে গেলাম যে, ভীষণ ভয় পেয়ে গেলাম। হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। গরিব দোস্ত ভেবে দয়ার খাতিরে এত কিছু করলেন। একটু বিছানায় এসে গাটাও গরম করে দিন প্লিজ, খুব উপকার হবে। আর আপনাকে কে বলল আমি বাপ ভাইয়ের কারণে প্রতিশোধ পরায়ণ হয়েছি? ওসব তো যেদিন ওদের শুনানির ডেট কোর্টে গিয়ে আপনাকে দেখালাম সেদিনই দাফন হয়ে গেছে। বরং প্রতিশোধের আগুন এখন অন্য আগুনে রূপ নিয়েছে। একবার আপনাকে পেলেই সে আগুন নিভে যাবে। ট্রাস্ট মি, আপনি আপনার ফ্যামিলির কারো দিকে চোখ দেখাবেন না। জাস্ট একবারের জন্য রাজি হয়ে যান। না হয় লাইফের কিছুদিন পর পর এসব ছোটোখাটো থ্রেট এবার থেকে হর হামেশা পাবেন চলতে ফিরতে। তির্যক নয়নে চেয়ে সব কথা শুনলেন ওমরান। কিছু বোঝার মতো করে মাথা নেড়ে একদম এগিয়ে এসে রিশার সামনে নিরাপদ দূরত্বে দাঁড়ালেন। দাঁতে নিচের ঠোঁটে এক পাশ অল্প একটু কামড়ালেন স্বাভাবিক ভঙ্গিতে। মনে হলো কিছু ভাবছেন, অদ্ভুত এক আত্মবিশ্বাস চোখে। কিন্তু তাও রিশাকে বিভ্রান্ত করতে তা দেখালেন না বুঝি। অল্প একটু ঠোঁট কামড়ে না বোঝার মতো করে তার দিকে তাকিয়ে বলেন, একটু বেশি সাহস দেখিয়ে কথা বলে ফেললে না রিশা? সাহসের আর কি দেখলেন? আপনি 1 বছর বউ ছাড়া থেকেও একবারের জন্য সুযোগ দিলেন না আমাকে। এর মধ্যে খবর পেলাম সাধারণ বউটার খোঁজও পেয়েছেন। ইস, ঘুম হারাম হয়েছিল। এতদিন পর বউ পেয়ে কিভাবে না আদর করছেন এইভাবে, অথচ আমার মতো একজনের কাছে অফার পেয়েও এরকম উপোস থাকলেন। ইগোতে লেগেছে খুব, তাই একটু থ্রিল দিলাম লাইফে। বাই দ্য ওয়ে, এনজয় করছেন তো? প্লিজ, এনজয় না করলেও এতদিন পর বউ পেয়ে শীতের রাতগুলো খুব এনজয় করেছি। ট্রাস্ট মি, যেমনটা ভেবেছ অনেক অনেকভাবে আদর করেছে বউকে। 1 বছর উপোসের পর সামনে শুধু মধু পেলে যেমন হয় ঠিক তেমন। কিন্তু আমাকে তুমি এত সুন্দর একটা থ্রিল উপহার দিলে আর আমি রিটার্ন গিফট করলাম না, এটা কি সুন্দর দেখায় বলো? আমার একটা ক্লাস আছে না? রিশার আত্মবিশ্বাসী চোখে কিছুটা কৌতূহল জাগে। চোখের নৃত্যে বোঝালো কি থ্রিল দেখতে চাই। ওমরান সুন্দর একখান হাসি উপহার দিয়ে বললেন, একটু অপেক্ষা করো, থ্রিলিং একটা উপহারের খবর আপনিই তোমার কাছে চলে আসবে। এত অধৈর্য হলে হয় বোকামে? যার সাথে শুতে চাইছো তার স্বাদ সবাই নিতে পারে নাকি? তুমি তোমার বেডমেটদের কাছে যে সুখ পাও, আমার জন্য চেহারা দিকে তাকালেও আমি তার চেয়ে 1000 গুণ শুদ্ধ, 1000 গুণ সুখময় এক শান্তি পাই। আর বিছানাতে তো বলার অপেক্ষায় রাখে না, একজনকে পেলেই হয়, রাস্তার মেয়েতে দরকার পড়ে না। আমার যেভাবে চাইছি সেভাবে না হয় পেলে আমাদের থ্রিলের ঝাঁজটা কেমন হয় সেটা হলে উপভোগ করো তুমি আজ, ওকে? কথাটা বলে আর অপেক্ষা করলেন না, চলে আসলেন ওখান থেকে। তবে রিশা কিছুটা তির্যক নয়নে চেয়ে দাঁড়িয়ে রইল। তাকে উল্টাপাল্টা বুঝিয়ে বিভ্রান্ত করতে চেয়েছে এতটুকু বুঝল। না হয় কিসের কি উপহারের কথা বলল। উমরান ওখান থেকে আসতে আসতে কাউকে একটা ভিডিও পাঠিয়ে ওই ভিডিও নিয়ে কিছু একটা করতে বললেন মেসেজে। এরপর আর কিছুই করেননি। রিশা তখন অল্পক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে ওমরানকে এত তাড়াতাড়ি যেতে দিল ভেবে আফসোস করছিল।
বাসায় ঢুকে বসার ঘরে খাটটাতে গা এলিয়ে মাকে এক গ্লাস পানি দিতে বলে সে। বেশ কয়েকবার বলে, তারপর ভেতরে রুম থেকে এলো, কিন্তু পানি নিয়ে নয়, হাতে ফোন নিয়ে আতঙ্কিত চোখে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছিলেন। রিশা তখন শুয়ে আছে অদ্ভুত ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে। মায়ের এমন আতঙ্কিত চেহারা দেখে কি হয়েছে জিজ্ঞেস করবে তার আগেই তার মা ফোনটা এনে সামনে ধরল। রিশার অসংখ্য ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এই লিস্টে তার নিজেদের বন্ধু কিংবা ভাইয়ের বন্ধু কোনোটাই বাদ যায়নি। এমনকি বাবার এক বন্ধুর সাথেও অবৈধ সম্পর্ক উপভোগ করেছে সে। ছোট থেকেই উগ্র আর বেপরোয়া রিশা। ভাইয়ের মতো স্বভাব চরিত্র, অসংখ্য ছেলের সাথে উঠা বসা কিংবা শোয়া আছে তার। জীবন বিন্দাসভাবে উপভোগ করবে, টাকা উড়াবে, যা চাই ভোগ করবে, এটুকুই তার জীবন। তার বাবা ভাই সেনাবাহিনীতে থাকলেও দেশের প্রতি নিবেদিত কোনো মানসিকতা ছিল না কোনো কালে, বরং টাকার খেলি বুঝে তারা। সেভাবেই সেনাবাহিনীতে থাকলেও তার ফায়দা তুলেই নানান অপকর্ম চালিয়ে যায় নিখুঁতভাবে। উমরান তাদের সাথে একই সেনানিবাসে যোগ দেওয়ার পর ওসব ধরতে পেরেছিল। এখানকার কমান্ডে পরিচালিত অন্য মিশনগুলো বারবার ফেল হওয়ার পেছনে হেতু কিংবা ত্রুটির সমূহ নিয়ে স্টাডি করতে গিয়ে এরপর ভাবনা চিন্তা করে ওদের বিষয়টা গোপনীয়ভাবে অন্যান্য সিনিয়রদের কাছে তুলে ধরে সবটা তাদের উপর সঁপে দিত। কিন্তু রাউফানে শ্রেয়সীকে নিয়ে ঘটানো ঘটনার পর অকস্মাৎ মেজাজ খুইয়ে ফেলেছিল। তার উপর ছেলের কীর্তি জেনে সাবেক কর্নেল সুলেমান নিজেই ছেলের জন্য শ্রেয়সী চাইছিল। এ কথা শুনে আর সামলাতে পারেনি নিজেকে কোনোভাবে। সবটা খোলামেলা ভাবেই সবার সামনে তুলে ধরে। সুলেমান সাহেবের মতো মানুষ প্রতিশোধ নেবে এ জানা কথা, কিন্তু উমরান ভেবেছিল পেশাগত দিক দিয়েই আক্রমণ করবে। যদিও পরিবার কেউ নিরাপদে রাখত ঝুঁকি না নিয়ে, কিন্তু বেশি নজর পেশাগত দিকেই দিয়েছিল। আর সুলেমান সাহেবও আদতে পেশাগত দিকেই আক্রমণ এনে উমরানকে বিপদে ফেলতে চেয়েছিল। কিন্তু মাঝখান দিয়ে জেলে থেকে পালিয়ে থাকাকালীন সময়ে রাউফান শুনল শ্রেয়সীর বিয়ে হয়ে গেছে, সাথে সে তখন প্রেগনেন্ট। তার উপর বিয়ে হয়েছে তাদের এক্সপোজ করা ওই অফিসারের সাথে। মিশনে যাওয়ার আগে অবশ্য একবার তাকে এই নিয়ে সতর্ক করেছিল, কিন্তু নেহাতি চোখে পড়েছে বলে মানবতা থেকে সতর্ক করেছে, এমনটাই ছিল তার ভাবনা। কিন্তু তার সাথেই বিয়ে হয়েছে, আবার বাচ্চার মাও হচ্ছে শুনে তখনই সে উগ্র হয়ে ওঠে। বাবার সাথে মিলে প্রতিশোধ নেওয়ার ভাবনা বাদ দেয়, কারণ বাবা চাইছিল অন্যভাবে উমরানের ক্ষতি করতে। আর সে শ্রেয়সীর বিষয়টা শুনে মাথা খারাপ হয়ে গেছে রাগে ক্ষোভে। তাই নিজেই লোক লাগিয়ে নানান সুযোগ খুঁজছিল শ্রেয়সীর ক্ষতি করার। অ্যাসিড মেরে কিছু একটা করে দিতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ পায়নি। শেষে তার লাগিয়ে রাখা লোকগুলো তাদের চট্টগ্রাম যাওয়ার দিন গাড়ি ব্রেক ফেল করার সুযোগ পায়, আর ওটাই ঘণ্টাখানেকের মধ্যে নিভিয়ে দিল তার ভেতরে প্রতিশোধের আগুন। কিন্তু এরপর কিছুদিন শান্তিতে পালিয়ে বাঁচতে পারলেও তা আর বেশি দিন স্থায়ী হয়নি। সে ছিল তখন সেন্ট মার্টিন, লাস্যময়ীদের নিয়ে উপভোগ করছিল দ্বীপ ভ্রমণ। উমরান অনেক খোঁজ অনুসন্ধানের পর ওদের ওখানে থাকার খবর পেয়েছিল, যদিও নিশ্চিত ছিল না। আবার কোনো এক রাজনৈতিক দলের মন্ত্রীর পরিবারের মহিলা সদস্যরা নাকি ওখানে ভ্রমণে যাবে। সেই মহিলাদের নিরাপত্তার দায়িত্বে ছিল তার সহকর্মী বন্ধু মেজর রায়হান। তার নিরাপত্তা টিমের মধ্যে মিশে গেছিল সে নিজের মিশনের প্রত্যেককে নিয়ে। এটা ঝুঁকিপূর্ণ ছিল। রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিবারের সদস্যদের নিরাপত্তা টিমে নিজেদের ঢুকিয়ে ফেলেছিল অনেক কারসাজি করে। রায়হানকে এসব জানিয়ে উমরানের মিশনে সাহায্য করায় রাজি করাতেও কম বেগ পোহাতে হয়নি। বন্ধু হলেও প্রফেশনে ঝুঁকি নেওয়া সকলের এথিক্সের সাথে চায় না, কিন্তু ঝুঁকি নিয়ে হলেও তাই করল। তারপর ওখান থেকে রাউফানকে লক্ষ্য করা হলো। সেন্ট মার্টিন থাকতেই সে খবর পেয়ে যায় উমরানদের উপস্থিতির বিষয়ে। চারদিক থেকে নজর রাখা হচ্ছিল। শেষে টেকনাফের জাহাজপুরার একটি নিষিদ্ধ এলাকায় গা ঢাকা দেয় সে। পরবর্তীতে ওখান থেকে ওদের ধরেছিল উমরান।
অবশ্য রাউফানের বাবাকে ছেলের মাধ্যমে পরে আটক করে, কিন্তু মূলত এরপরে রাউফানের জীবনে ধস নামে। তাদের দুর্নীতির মাধ্যমে অকস্মাৎ করা সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সরকারের নিলামে ওঠে। আর বাবা ছেলের আটক হওয়ার সাথে সাথে বাইরে মা মেয়েও ঘর ছাড়া হয়। রিশা বাবা ভাইয়ের শুনানির জন্য সেদিন কোর্টে যায়। যেদিন কোর্টে যায় সেদিনই উমরানকে দেখেছিল। এরপর থেকে তার পেছনে লেগেছিল। বারে বারে নানানভাবে বাজে প্রস্তাব দিয়েছে সে, কখনো সরাসরি সামনে এসে, কখনো ফোনে। উমরান সেসব বারবার উপেক্ষা করেছে তো, কিন্তু সেই মেয়েটা হিংসার বশবর্তী হয়ে তার বউ আর মেয়ের উপর হামলা চালাবে ভাবতেও পারেনি। ভেবেছিল নতুন শত্রুর উপদ্রব, কিন্তু গতদিনের ওই লোকটা জবানবন্দি দিয়েছে রিশাই তাকে ভাড়া করেছিল ওদের উপর হামলা চালাতে। রাগে হিতাহিত জ্ঞান খুইয়ে তখনই ওই মেয়ের ভিডিও নেটে ছেড়ে দিতে চেয়েছিল কাউকে দিয়ে। রিশার ওসব ভিডিও জোগাড় করতেও বেশি বেগ পোহাতেও হয়নি। যার তার সাথে শুয়ে পড়া প্রস্টিটিউট একটা। সহকর্মী বন্ধু রায়হানের অনেক বোঝানোর পর ওটা দিয়ে ভয় দেখিয়ে দাবিয়ে রাখবে ভেবেছিল। আজ মায়ের সাথে ভেতরে রিশাও থাকলে তখনই সম্মানহানির অস্ত্র যে আছে সেই ইঙ্গিত দেবে ভেবেছিল, কিন্তু তা হয়নি। তাই ওয়ার্নিং দিয়ে চলে আসে। কিন্তু মেয়েটা সহ্য সীমার বাইরে চলে যাওয়ায় না চাইতেও লাগাম টেনে দিতে হলো প্রথম সতর্ক বার্তা দেওয়ার দিনই। এখন অ্যাডাল্ট ওয়েবসাইটে ক্লিয়ার ভিডিও দিয়ে দিয়েছে, সাথে সেসব ঝাপসা করে সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু তুলে ধরেছে। এসব সেন্সিটিভ বিষয় ভাইরাসের মতো ছড়িয়ে পড়তে বেশি সময় নেয় না। তার উপর রিশার এসবে আকৃষ্ট মানুষজনের সাথে পরিচিতি বেশি, তাই একটু তাড়াতাড়ি খবর পেয়ে গেল। শ্রেয়সী তখন মেয়েকে নবজাতকদের যেভাবে কোলে নেওয়া হয় ঠিক সেভাবে নিয়ে বসেছিল বারান্দায় বেতের চেয়ারগুলোর একটাই বসে। পরনে স্ট্রেট নেক কাটের একটি বক্ষযুগল বেঁধে রাখা টপস আর নিচে বরাবরের মতো শ্রেয়সী ভাব এনে দেওয়া স্কার্ট। তবে টপসের উপরে একটা লেডিস সোয়েটার আছে, যেটার একাংশ কাঁধ থেকে নামিয়ে দিয়েছে সে। খেয়াল করলে দেখা যাবে শুধু সোয়েটারের একাংশ নয়, টপটির একপাশে কাঁধের চিকন ফিতেটাও নামানো। শুধু তাই নয়, বক্ষ যুগল বেঁধে রাখা টপসটির ফিতে নামানো ওই পাশের বুক হতে টপসও নামানো। উশসীকে ওদিকে করে শুইয়ে বুকে মুখ লাগিয়ে দিয়েছে আর আদুরে কণ্ঠে এটা ওটা বলে চুষতে শিখিয়ে দিচ্ছে। উমরান বাড়ি এসে বসার ঘর, রান্নাঘর আর রুম খালি দেখে কপালে ভাঁজ ফেলে মা মেয়ে কোথায় আছে খুঁজছিল। রুমে এসে বারান্দায় অল্প স্বল্প আওয়াজ পেয়ে ঘুম পাড়াচ্ছে ভেবে নিশ্চুপ হয়ে ধীরে দরজায় এসে দাঁড়ায়। কিন্তু এ দৃশ্য চোখে পড়বে ভাবতে পারেনি। হতভম্ব সে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। পাগল হয়ে গেল নাকি মেয়েটা? শ্রেয়সী, কি করছে এসব? আশ্চর্যান্বিত কণ্ঠ তার। সেই কণ্ঠের আওয়াজ শুনে উশসী খুশি মনে মায়ের বুক থেকে মাথা তুলে ফিরে তাকালেও শ্রেয়সী ঘাবড়ে গেল কিছুটা। উশসীকে ঠিকভাবে নিয়ে তার দিকে ফিরে উমরানের চোখে তখনও দ্বিধান্বিত আর বিস্মিত চাহনি। শ্রেয়সী এর হেতু বুঝে বুকের টপস ঠিক করে দেয়। উমরান হাতে বড় পলিথিন মোড়ানো জিনিসগুলো একপাশে রেখে কাছে এগিয়ে আসে। এটা কি করছিলা? পাগল হয়ে গেছ? তোমার ব্রেস্ট মিল্ক আসবে না। 1 বছর গ্যাপে আপনার ব্রেস্ট মিল্ক আসে না শ্রেয়সী। তার গালে হাত দিয়ে কিছুটা হতাশ কণ্ঠে বোঝানোর মতো করে বলে উমরান। শ্রেয়সী জবাবে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ওপাশে পলিথিনটা দেখে বলে, সব নিয়ে এসেছেন নাকি কিছু বাদ পড়েছে? আমার সব লাগবে কিন্তু। ওটা এদিকে এগিয়ে দিন তো একটু, নাকি কিছু আনতে ভুলে গেলেন? দেখি। আমি সব নিয়ে এসেছি। দেখে তুমি আগে আমার কথা শোনো। 1 বছরের গ্যাপে আপনার ব্রেস্ট মিল্ক আসে না। উমরানের ধারণা শ্রেয়সী 1 বছর গ্যাপে যে সন্তান দুধ পান করতে চাইলেই আসে না এ কথা জানে না বলে মনে আশা রেখে একাজ করছিল। তাই কোমল কণ্ঠে বোঝানোর মতো করে বলে। শ্রেয়সী অবশ্য অকস্মাৎ স্বামীর ওই মুহূর্তের আগমনে লজ্জা পেয়েছে ভেতরে ভেতরে। সে এড়িয়ে যাবে ভেবেছিল, কিন্তু স্বামী সে জানে না এমনটা ভেবে নিয়েছে বুঝতে পেরে লাজ লুকিয়ে বলে, আমি জানি আসে না, সেটা আপনাকে অত ভাবতে হবে না। যা আনতে বলেছি এনেছেন কিনা সেটা বলুন। উমরান দেখলো অল্প লজ্জা পেয়েছে মেয়েটা,
কিন্তু সে তখনও দ্বিধান্বিত। জেনেই থাকলে অমন কাণ্ড করলো কেন? সে জিনিসগুলো তাকে দিয়ে পাপার কোলে আসতে উৎসুক উষসীকে কোলে নেয়, কাঁধে নিয়ে শ্রেয়সীকে বলে। তাহলে জানলে ওটা কি করছিলে? শ্রেয়সী লোকটা ফের ওই বিষয়ে কথা তুলছে দেখে নাক ফুলিয়ে তাকায়। আশ্চর্য, দেখতে পাচ্ছে সে লজ্জা পাচ্ছে, তাও একই কথা কেন তুলতে হবে? তাও এই নিয়ে কথা তুলতে হবে কেন? কিন্তু ভেবে দেখলো উষসীর বাবাকে না জানালে যা চাইছে কিছুই হবে না। সে ইতস্তত করে স্বামীর শার্টে হাতা ধরে বলে, শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব একটা গাইনি ডক্টর না হয় শিশু বিশেষজ্ঞ কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমার ডক্টর দেখাতে হবে তাড়াতাড়ি। আমার ডক্টর কেন? কি হয়েছে তোমার? কপালে চিন্তার ভাঁজ এঁটে জানতে চান। আবার শিশু বিশেষজ্ঞ বলল মনে হলো। উমরান কিছুই বুঝতে পারছে না শ্রেয়সী চাইছে কি, করছে কি। না পেরে আবার নিজেই বলে, শ্রেয়সী, তোমার মনে কি চলছে? আমি একটু খুলে বলো তো। পাগল বানিয়ে দিচ্ছ আমাকে। এসে দেখে কি বলছে কিছু বুঝতে পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কথাটা বলে উমরানের দিকে তাকায়। সে নিজেও কৌতূহলী চোখে চেয়ে আছে কি সিদ্ধান্ত শুনতে। বুঝে শ্রেয়সী বলে, বাচ্চাদের 3 বছর অবধি মায়ের দুধ খাওয়ানো যায় আমার জানা মতে। তাহলে উষসীর তো এখনো 1 বছর চলছে। 1 বছর চলে গেছে, তাতে কি 1 বছরের জন্য বাকি 2 বছর বাদ দেবো কেন, তাই না? ওকে আমার দুধ খাওয়ানো শুরু করতে চাই আমি। ডক্টর দেখাই আমরা প্লিজ। শ্রেয়সীর চোখে মুখে অনুরোধ যেন মানা না করে। সে তার মেয়ের বাকি 2 বছর নিজের বুকের দুধ খাওয়াতে চায়। যেভাবে হোক তার বুকে উষসীর জন্য দুগ্ধ ফিরিয়ে আনতে চায় সে। যা করার দরকার সব করবে। কিন্তু 1 বছর তো চলতে পেরেছে মায়ের দুধ ছাড়া। এ কথা ভেবে বাকি 2 বছর সে অবহেলার চোখে দেখতে চায় না মোটেও। উমরানকে নিজের দিকে অদ্ভুত এক কোমল নজরে তাকাতে দেখে সে নিজেই আবার বলে, এটা দেখুন, নেটে আমি অনেক কিছু জেনে নিয়েছি। চেষ্টা করলে বুকের দুধ ফিরিয়ে আনা সম্ভব। আবার 2-4 সপ্তাহ পুষ্টিকর খাবার খেয়ে নিয়মিত চেষ্টা করলেই হবে। সাথে উষসীকেও শেখাতে হবে। ও শিখতে না পারলে ব্রেস্ট পাম্প ইউজ করবো না হয়। কিন্তু আমি আজ অনেকক্ষণ ওকে ওভাবে নিয়ে বসেছিলাম, শিখিয়ে দিচ্ছিলাম। ও একেবারেই বিমুখ হয়ে থাকে না। আর একটু সময় নিয়ে রেগুলার শেখালে উষসীও পারবে। প্লিজ একটা ডক্টর দেখিয়ে ওষুধ কিছু একটা নেওয়ার ব্যবস্থা করলেও নিই। একটু চেষ্টা করলে পারবো, দেখবেন আপনি। ব্যাকুল কণ্ঠ তার। সে খুব করে চায় দুধ ফেরাতে, মেয়েকে দুধ খাওয়াতে। সে ভেবেছিল আর সম্ভব হবে না। আজ শাশুড়ি মা আর ননদের সাথে ফোনে কথা হয়েছে অনেকক্ষণ। তার শাশুড়ি আফসোস করছিল তার নাতনিটা তারা থাকলে বয়স অনুযায়ী আরও পরিপক্ক হতো ভেবে। দাদা দাদির কাছে নাতি নাতনিরা মূলত পাকনা পাকনা কথা শেখে পরিপক্ক হয়। তাদের নাতনি না জন্মের কিছুদিন পর থেকে মাকে ঠিকঠাক পেল, না দাদা দাদি, না একটা সুস্থ পরিবার। মায়ের বুকে দুধটুকুও ঠিকঠাক পায়নি। না জানি বড় হয়ে এসবের কোনো বিশেষ প্রভাব পড়ে কি না। যদিও মাকে ফিরে পেয়েছে, আস্তে আস্তে বাকিদেরও ফিরে পাবে। কিন্তু নির্দিষ্ট সময় অবধি কি একাকিত্বই না ছিল নবজাতক বাচ্চাটার জীবনে। উষসীর দাদির এসব হা হুতাশের পর শ্রেয়সীর মাতৃ মনটায় মেয়ের ওই একাকিত্বের সময়টুকু ভেবে দম বন্ধ লাগছিল। নিশ্চয়ই তুলিয়াপুর বাচ্চারা এক মুহূর্ত তুলিয়াপুকে না দেখলে যেমন ছটফট করে, তেমন করতো তার মেয়েও। তার উপর তার মেয়েটা তো নবজাতক ছিল। কিভাবে থেকেছে তাকে ছাড়া, সবাইকে ছাড়া? এসব ভেবে 4-5টা দম বন্ধকর লাগছিল তার। মেয়েকে বুকে নিয়ে অনেকক্ষণ বুকের সাথে লাগিয়ে রাখে। শেষে কি ভেবে অকস্মাৎ মেয়ের বুকের দুধ বাকি 2 বছর খাওয়াবেই এই সিদ্ধান্তে আসে সে। আর নেটে নানান তথ্য দেখে অনেক ধারণা নিয়েছে। দিনে 8 থেকে 12 বার বুক ধরতে দিতে হবে বাচ্চাকে। মাকে প্রচুর পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট সহ এমন আরও অনেক কিছু নিয়মিত মানতে হবে। দরকার পড়লে ল্যাকটেশন বিশেষজ্ঞের কাছে সাহায্য নিতে যাবে জানিয়েছে নেটে। এভাবে রিল্যাকটেশন সম্ভব। চেষ্টা করলে দেরি হলেও আসবে। না আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাও সে চেষ্টা করবে যেটুকু সম্ভাবনা আছে এতে, সেটা হোক কম বা বেশি।
উমরান তার চেহারায় কোমল নেত্রে নজর বুলিয়ে বলেন, ওকে বুক ধরানো শেখাচ্ছিলে? হ্যাঁ, আর ও একেবারে বিমুখ হয়ে থাকে না, সত্যি অনেকটা পারে। পুরো শেখানো কঠিন হবে না? কাল পরশু যাই ডক্টর দেখাতে। শ্রেয়সী সাথে সাথে জবাব দেয়, নেটে যা যা বলেছে তোমাকে ওসব জানি, কিন্তু অনেক সময় শত চেষ্টা করে সম্ভব হয় না। এটা দেখেছো তো? তার উপর তোমার দীর্ঘ ক্যাব, নিশ্চয়তা নেই শ্রেয়সী। শান্ত কণ্ঠ তার। শ্রেয়সী বলে, হোক না, না হলে না আসবে, চেষ্টা তো করতেই পারি যদি এসে যায়। তাও সে চেষ্টা করে দেখবেই। উমরান শ্বাস টেনে বলেন, কিন্তু আমি চেয়েছিলাম আগে সাইকোলজিস্ট দেখিয়ে মেমোরি ফেরানোর বিষয়টা নিয়ে ভাবতে। শ্রেয়সী অসম্মতি জানায়। না, ওটা পরে, ওটা আমারও মাথায় ছিল। একসাথে অত প্রেশার নিতে পারবো না। আগে রিল্যাক্সেশনের বিষয়টা নিয়ে ভাবতে চাই আমি। সাইকোলজিস্টের বিষয়টা নিয়ে পরে ভাববো। স্মৃতি ফিরতে যদি অনেক দেরি হয়, যদি ততদিন নষ্ট হয়ে যাবে তো। যতদিনে স্মৃতি আসবে ততদিনে দেখা গেল রিল্যাক্সেশন হয়তো হয়ে যেতে চেষ্টা করলে, তাহলে এমন হলে অহেতুক সময় নষ্ট করা হয়ে যাবে না? তাই ওটা নিয়ে পরে ভাববো। উমরান কি ধারণা করেছিল আর কি বের হলো? ভেবেছিল আবেগী হয়ে না জেনে মেয়েকে দুধ খাওয়াতে চাইছিল শ্রেয়সী, কিন্তু সে সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েই নিয়েছে বাকি 2 বছর মেয়েকে দুধ খাওয়াবেই খাওয়াবে। অথচ তার ভাবনা ছিল শ্রেয়সী এখনো সেই আগের বাচ্চা মেয়ে। এখন যে তার মেয়েকে জন্ম দিয়ে নিজেও মা হয়ে গেছে তা ভুলেই যায় উমরান। মায়েদের মতো চিন্তা ভাবনা করছে তার শ্রেয়সী। উমরান কল্পনাও করেনি সে কিছু ভেবে নিবে, সিদ্ধান্ত নিয়ে নেবে মেয়েকে সবটুকু আদর ভালোবাসা কিংবা তার প্রাপ্যটা দিতে। চেষ্টা করে না আসলে না আসবে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? এটাই ভেবেছে সেদিনের চঞ্চল পাখিটা, যার নিজের ভালো মন্দ নিয়েই সঠিক ধারণা ছিল না। মেয়ের ভালো মন্দ ভাবছে, এত গভীরে ভাবছে। মা হয়ে গেল বুঝি? হবেই তো, মাই তো সে, মায়ের মতো ভাবনা হবে না? সেদিন তাদের উপর হওয়া হামলার খবরটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন দেশবাসীর সাথে সাথে উমরান শ্রেয়সীদের চেনা জানারাও এসব দেখেছে। তাদের ভিডিও কিংবা ছবিতে দেখে আত্মীয় স্বজনেরা চিনে নেবে, এটা স্বাভাবিক বিষয়। তার উপর উমরানের পরিচয়ও উঠে এসেছিল সেখানে। তাই চেনা জানাদের তাদের সুস্থতা কিংবা হামলা হওয়ার কারণ নিয়ে কৌতূহল হওয়ারই কথা। তবে শ্রেয়সীর স্বজন পরিজনের গণ্ডি সীমিত। কর্নেল কিবরিয়া চলে এসেছিলেন পরদিন সকাল হতে না হতেই। উমরানের কাছে সবটা জেনে নিয়েছেন তিনি। রেগে গিয়েছিলেন খুব। রিশাকে পুলিশে দেওয়ার ইচ্ছে ছিল ওনার, কিন্তু উমরানের তাকে হাজতে দেওয়ার পরিকল্পনা ছিল না বলে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করে নেন। সেদিন উমরানের পরিবারের দিক থেকে পরিচিতদের আনাগোনাও হলো ফুলবাড়িতে। একে তো শ্রেয়সীকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই, কারণ তাকে কেউ দেখেনি। চৌধুরীদের একমাত্র পুত্র চাকরির সুবাদে বান্দরবান গিয়ে সেখানে মেয়ে পছন্দ করে বিয়ে করে নিয়েছিল। লোকবল জানানো হয়নি, এমনকি বাবা মা আর একটা মাত্র বোন অবধি উপস্থিত ছিল না। যে ছেলের জন্য বড় বড় বাড়ির যোগ্য মেয়েদের প্রস্তাব আনত, অথচ তাহুরা চৌধুরী আর অলিউল্লাহ চৌধুরী বরাবর ফিরিয়ে দিত ছেলের অসম্মতির কারণে। সে চাকরির সুবাদে এক জায়গায় গিয়ে কয়েকদিনে মেয়ে পছন্দ করে বিয়ে করে নিয়েছে। অথচ তারা জানতো উমরান তাওসিফ নিজের মতো চিন্তাধারার এবং ব্যক্তিত্বের কাউকে খুঁজছে, আর নিজেই দেখে শুনে সেই কাউকে পছন্দ করে আনবে, যে কিনা তাকে বুঝবে, তার চাওয়া পাওয়া বুঝবে, আবার নিজের টুকুও বুঝে নেওয়ার মতো মানসিকতার অধিকারী হবে। মোট কথা, নিজের মতোই দৃঢ় ব্যক্তিত্বের যোগ্য কাউকে বিয়ে করতে চেয়েছিল বলেই তাদের আনা প্রস্তাবগুলো ফিরিয়ে দিত। সেই ছেলে অবশেষে নিজে পছন্দ করে বিয়ে করলো, তাও কোনো লোক জানাজানি ছাড়া। আত্মীয় স্বজনেরা তো বিয়ের খবর জেনেছে যখন চৌধুরীদের পুত্রবধূ অন্তঃসত্ত্বা হলো তখন। তাদের নাকি পরিকল্পনা ছিল বড় করে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের কথা জানানো, কিন্তু পুত্রবধূর অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় তা আর হয়নি। বিয়ের খবর আয়োজন করে জানাবে বলে গোপন রাখা গেলেও বংশ প্রদীপের আগমনী খবর চেপে রাখতে পারেননি তারা। বিয়ে সহ এই খবরও সানন্দে জানিয়ে দেওয়া হয় সবাইকে। অকস্মাৎ এমন দুটো খবরে পরিচিত যে কেউ চমকিত হবে স্বাভাবিক, তারাও হয়েছে। গোপনে বিয়ে করে নিল
আবার লোকবল জানিয়ে ঘরে তোলার আগে বউ অন্তঃসত্ত্বা। শ্রেয়সীকে দেখার কৌতূহল জেগেছিল বইকি। এর মধ্যে যখন নতুন 2 সদস্য প্রথমবার বাড়িতে আসবে বলে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাদের দাওয়াত দিয়ে, তার আগের রাতেই অমন মর্মান্তিক দুর্ঘটনার খবর পেল। বাকিরা কিছুটা সুস্থ স্বাভাবিক থাকলেও তাদের পুত্রবধূকে আর পাওয়া গেল না। বছর খানেক নিখোঁজ ছিল, তারা তো ধরে নিয়েছিল উমরানের স্ত্রী মৃত। গভীর খাদে পড়ে দীর্ঘ সময় নিখোঁজ থেকে আবার বেঁচে ফিরবে এমন কথা ভাবনার বাইরে রাখবে এটাই স্বাভাবিক। তাই পরিবারের সবার ছন্নছাড়া অবস্থায় অন্তত নবজাতকটার কথা ভেবে উমরানকে দ্বিতীয় বিয়ের পরামর্শ অবধি দিয়েছিল কেউ কেউ। যদিও সে পরামর্শ ফেলেনি, তবে সেই শুরু থেকে আগ্রহের কেন্দ্রবিন্দু মানুষটি নিখোঁজ হওয়ার 1 বছর পর আবার ফিরে আসার খবর শুনে সকলে তাকে দেখতে উদ্গ্রীব ছিলই। শুধু তাহুরা চৌধুরীর অনুপস্থিতিতে অকস্মাৎ কথাবার্তা ছাড়া এসে বাচ্চাসহ একা বউ মানুষটাকে বিপাকে ফেলতে চায়নি বলেই আসেনি এ কদিন। কিংবা এলেও আর একটু সময় নিয়ে মুরব্বী জনেরা আসতো। এখনও তো বউয়ের ফেরার বেশি দিন হয়নি, একটু সময় নিয়ে আসতো। কিন্তু এর মধ্যে আবার হামলার খবর শুনে আর দ্বিধা করেনি। পরদিন কেউ সকালে কিংবা বিকেলে করে চলে আসে, শ্রেয়সীর সাথে পরিচিত হয়ে কথাবার্তা বলে, স্বামী সন্তান নিয়ে সংসার কেমন চলছে, শ্বশুর শাশুড়ির অবস্থা, শাশুড়ির চিকিৎসার খবর, এসব হালচাল জেনে নেয়। একা সংসার দেখে বসে গল্প সল্প করে তবেই যায়। উমরান সকালের দিকে বাড়ি থাকলেও দুপুরের দিকে বের হওয়ায় বিকেলে আর ছিল না। দেওয়ান বাজার গেছিল সেই গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটি দিতে। তারপর রাতেই ফিরে তখনই শ্রেয়সীর কাণ্ডখানা দেখে। দুজনে তখন রুমে চলে এসেছে। সন্ধ্যার সময় হয়ে আসায় বারান্দায় ঠান্ডা। শশীকে বিছানায় কিছু খেলনা সহ বসিয়ে দেয় উমরান, নিজেও পাশে বসে। এবার বলো, হঠাৎ এত গভীর গভীর চিন্তা ভাবনার কারণ? শ্রেয়সী তখন একটু আগের ছাদ থেকে নিয়ে আসা শশীর জামাগুলো ভাঁজ করছে। বিকেলের দিকে আসা মহিলাগুলোর সাথে গল্পে বসায় তার কাপড় ঢোকাতে মনে ছিল না। তারা যাওয়ার পর তাড়াহুড়ো করে নিয়ে এসেছে আবার। সে উমরানের কথাই ছোট ছোট জামাগুলো ভাঁজ করতে করতে বলে, গভীর ভাবনা চিন্তা আবার কি? ভাবনা চিন্তা তো ভাবনা চিন্তাই হয়। সে বুঝলাম, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে তুমি কোনো কারণে গিল্ট ফিল করছো? মেয়ের পাশে বসে হাতে হাতে তার সাথে খেলছে সে, তবে মনোযোগ শ্রেয়সীর দিকে। শ্রেয়সী এ কথায় এক নজর তাকায়। কিসের গিল্ট ফিল? সেটা তো তুমিই বলবে। সে কথাটা শুনে আর একটা জামা নিয়ে ভাঁজ করতে করতে বলে, তেমন কিছু না, বেশি বেশি বুঝছেন আপনি। জি, বেশি বেশি না, ঠিকই বুঝতে পারছি আমি। আপনার চেয়ে বেশি চিনি আমি আপনাকে। কিসের কারণে নিজেকে দোষী ভাবা হচ্ছে আমাকে জানানো হোক। অবিচল কণ্ঠ তার। শ্রেয়সী ললাট কুঞ্চিত করে এক নজর তাকিয়ে কিছু বলে না। উমরান মনোযোগ দিয়ে তাকে দেখছিল, ওভাবে তাকাতে দেখে বলে, শ্রেয়সী, বাহানা শুনতে চাইছি না। কে কি বলেছে বলো। আমি যাওয়ার পর অনেকে এসছে, তাই না? ওরা কেউ উল্টাপাল্টা কিছু বলেছে? অনুসন্ধানী কণ্ঠ তার। মেয়ে মানুষ কিছু একসাথে হলে এদিক সেদিক কিছু একটা বলবেই, এটা তার ধারণা। সেই হিসেবে ওরাই কেউ কিছু বলেছে মনে হচ্ছে তার। শ্রেয়সী একটার উপর একটা ভাঁজ করে রাখা জামাগুলো হাতে চেপে দিয়ে বলে, ওরা কিছুই বলেনি। আমার এখন কেন মনে হচ্ছে যে তুমি ঐশসী 1 বছর একাকিত্বে কাটিয়েছে, কিংবা যে কোনো রকম কিছুর অভাববোধ করেছে বলে এর পেছনে তুমি নিজেকে দায়ী করছো। আমি কি ভুল বলছি? শ্রেয়সী একটু থেমে স্বামী পানি চায়। তীক্ষ্ণ দৃষ্টি তার, নজর ফিরিয়ে নেয়। উমরান তা দেখে বিরক্তি ফুটিয়ে তুলল চেহারায়। বুঝল তার ধারণা ঠিক, এই মেয়েটা একটু বেশি বেশি অবুঝ হয়ে যায় ক্ষেত্র বিশেষে। দুর্ঘটনায় কারো কি হাত ছিল যে ওসবের জন্য নিজেকে দায়ী ভেবে অপরাধ বোধে ভুগতে হবে? বাড়াবাড়ি হয়ে গেল না? সে কণ্ঠে বিরক্তি ধরে রেখে বলে, মাথা গরম করছে কেন শ্রেয়সী? অ্যাক্সিডেন্টে আমাদের কারো হাত ছিল না যে এরপরে রুশির খারাপ সময়গুলোর জন্য নিজেদের দায়ী করতে হবে। এসব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো। শ্রেয়সী কোমল কণ্ঠে বলে, অ্যাক্সিডেন্টে আমাদের হাত ছিল না তা আমিও জানি মেজর, কিন্তু আমার বাবা মা।
কথাটা সম্পূর্ণ করতে গিয়েও থেমে গেল সে। আবার সংশোধন করে বলে, মানে মৌরির পরিবার যদি আমায় নিজেদের কাছে রেখে না দিত তাহলে নিশ্চয়ই আমাকে আরও আগেই খুঁজে পেতেন। কাল ওই মেয়েটাও তো বলল যে আমার ছবি কোনো একটা নিউজে দেখেছিল, বাড়ি কেউ কি দেখেনি, আমাকে তাও ফিরিয়ে দিল না। ওরা যদি তখন ফিরিয়ে দিত তাহলে নিশ্চয়ই এত লম্বা একটা খারাপ সময় কাটতো না উষসীর। উদাস তার কণ্ঠ। এতে তোমার নিজেকে অপরাধী ভাবার কারণ? শ্রেয়সীকে তখনও ফিরিয়ে দিলে তাদের সময়গুলো আরেকটু ভালো কাটতে পারত, এ কথা সে জানে। এসব তার মনে আরও আগেই এসেছে, তাই সেসব নিয়ে নতুনভাবে বউয়ের সাথে মিলে আফসোস বসার মানেই হয় না। সময় নষ্ট ছাড়া কিছু না, কিন্তু এতে নিজেকে দোষী ভাবার হেতু খুঁজে পেল না সে। শ্রেয়সী বসে বসে বেবি টয় নিয়ে খেলতে থাকা মেয়ের গালে আনমনে ঠোঁট ছুঁয়ে বলে, আপনার কি আমার বাবা মা মানে ওই বাড়ির লোকেদের উপর রাগ হয়? উমরান উত্তর দিল না, বরং ফের প্রশ্ন রাখে, এ প্রশ্ন মনে আসলো কি কারণে? না মানে মামুনি আফসোস করছিল তখন। আমারও খারাপ লাগছে এসব ভেবে। আসলে আগে ফিরিয়ে দিলে আমার মেয়ে আরও ভালো থাকতো। আজ ওই মহিলাগুলোর মধ্যে লামিয়া রামু নামে যে এসেছে না, সে তার ছোট জায়ের বাচ্চাকে নিয়ে এসেছিল। ওরা 11 মাস চলছে, উষসী তো 13 মাস। অথচ ওদের মেয়েটা দেখলাম কেউ কোনো কথা মুখ থেকে ফেলতে পারে না, সাথে সাথে অনুকরণ করে। আমার উষসী তো আমাকে আর আপনাকে ছাড়া কাউকে চেনেও না তেমন, আর ডাকতেও পারে না। ওদের মেয়েটা এলোমেলোভাবে দৌড়াতেও পারে। উষসীর সাথে খেলতে কত আগ্রহী, অথচ উষি স্বাভাবিক হাঁটতে গেলেও কতবার পড়ে যায়। অত মানুষ দেখে কোল থেকে নামতেই চাইছিল না, খেলবে তো দূরের কথা। আমি 2টো চকলেট হাতে দিয়েছিলাম ওর, আপনার মেয়ে কাঁদতে শুরু করে দিল। ওর থেকে ওই 2টো নিয়ে তবেই থেমেছে, অথচ ওদের মেয়েটা কি সুন্দর উষি কাছে দেখে দিয়ে দিল। তারপর আর কি, উনি ওইসব দেখে বলল আমার মেয়ে একাকিত্বের মধ্যে বড় হওয়ায় একটু একঘেয়ে থেকে গেছে, কারোর সাথে মিশতে পারছে না, কোলাহলে অস্বস্তি হচ্ছে বলে কাঁদছিল। ওরা মেয়ে লামিয়াও নাকি যৌথ পরিবারে বড় হওয়ায় ছোট থেকেই পাকনা পাকনা ছিল, সব আগে আগেই করেছে, দাঁড়ানো, হাঁটা, চলা, কথা বলা সবটা। উমরান সব শুনল মনোযোগ দিয়ে, দীর্ঘশ্বাস ফেলল সে। এসব বিষয় খুব স্বাভাবিক, কেউ কেউ আগে আগে পরিপক্ক হয়, কারো একটু সময় লাগে। কেউ কোলাহল পছন্দ করে, কেউ করে না। এসব সুস্থ পরিবেশে সব পেয়ে বড় হওয়া বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে। অথচ এই সামান্য কারণে কত কিছু ভেবে ফেলেছে মেয়েটা। নিশ্চয়ই তার মেয়ে সবেতে পিছিয়ে গেছে শুনে মন খারাপ করেছিল আগে থেকে। এর মধ্যে মাকে ফোন করে কারা কারা দেখতে এসেছিল জানানোর সময় নিশ্চয়ই নাতনিকে নিয়ে আরেক দফা আফসোস করেছে। আর ওকে আরও আগে ফিরিয়ে দিলে ভালো হতো বলাই ভেবে নিয়েছে। সওদাগর বাড়ির লোকেদের দোষী ভাবছে তারা। এই নিয়ে পরিবারের ভুল নিজের ঘাড়ে নিয়ে নিজেকে অপরাধী ভাবছে। কত রকম চিন্তা তার বউয়ের, অথচ উমরান জানে তার মা ওসব ভেবে বলেনি। মায়ের তো শ্রেয়সী নিখোঁজ হওয়ার পর থেকেই নাতনির চিন্তায় হা হুতাশের শেষ ছিল না। এখনও সেসব জারি, তেমনই স্বাভাবিকভাবে বলেছে। কিন্তু শ্রেয়সী ভেবে নিয়েছে তার পরিবারকে নিয়ে ক্ষোভ রেখেছে বলে, এ কারণে পরিবারের হয়ে নিজে আত্মগ্লানিতে ভুগছে। শ্রেয়সী, বেশি বেশি ভাবছো তুমি। মা তেমন কিছুই মনে করনি। আর আনলেও বা কি, তোমার অন্যের দোষ নিয়ে আত্মগ্লানিতে ভুগতে হবে কেন? ওসব ভাবনা বাদ দাও, আমি কি বলছি শোনো। শ্রেয়সীর স্বামী গুরুত্বপূর্ণ কিছু নিয়ে বলতে চাইছে বুঝে পূর্ণ মনোযোগে তাকালো ও শশীর পিঠে আনমনে হাত বোলাতে বোলাতে। শোনো, তুমি যা যা সিদ্ধান্ত নিয়েছো ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা, কিন্তু তোমার জানাই কিছু এদিক ওদিক আছে। আমি রিল্যাক্সেশনের বিষয়ে সবকিছু আগে জেনে নিয়েছি। চেষ্টা করে 1.5-2 মাসে চলে আসতে পারে ব্রেস্ট মিল্ক, কিন্তু আবার আর বেশি সময় চেষ্টা করেও অনেক ক্ষেত্রে আসে না। আমরা ডক্টর দেখাবো, যা যা বলে সব মানবো, কিন্তু যে কথাটা আগে জানিয়ে দিতে চাইছে সেটা শোনো। আমরা চেষ্টা করবো ঠিক আছে, কিন্তু সফল না হলে তখন যেন আবার এই হেনে হাহুতুস করে তোমাকে কাঁদতে বসতে না দেখে। হবে, দেখবেন হবেই। আমি কত খাবার আনিয়েছি আজ, এবার থেকে ওরকম খাবার খাবো, শুধু দিনরাত খাবো। ডক্টর আরও যা যা বলবে সব মেনে চলবো, দেখবেন চলে আসবে। সাথে সাথে দৃঢ় কণ্ঠে জবাব এলো তার। উমরান গভীর শ্বাস টেনে বলল, আচ্ছা ঠিক আছে, হবে। মনোবল শক্ত রাখা খুব ভালো। আমি শুধু জানিয়ে দিচ্ছি, যা চাইছো তা না হলে তখন যেন এই নিয়ে লাইফ টাইম আফসোস করে আত্মগ্লানিতে ভোগা না হয়। তখন অল্প সময় কেটে ঘড়ির কাঁটা রাত 8টার ঘরে পা দিয়েছে। শ্রেয়সী রাতের খাবার প্রস্তুত করছে রান্নাঘরে। উমরান বসার ঘরে সোফায় ল্যাপটপে কোনো কাজ করছে।
তাদের হসপিটাল সহ পারিবারিক ব্যবসা সংক্রান্ত দিকগুলো বাবা না থাকায় তাকেই দেখতে হচ্ছে। উষসী ল্যাপটপের কিবোর্ডে টাইপ করলেই জ্বলে উঠতে দেখে মজা পায়। ছোট ছোট আঙ্গুলে সুইচ চেপে বারবার অমন করছিল। ওমরানের কাজে ব্যাঘাত ঘটায় কোল থেকে পাশে সোফায় বসালে সে আবার তুলতুলে গাখানা টেনে কোলে বেয়ে ওঠে। ফের কি বোর্ডের সুইচ আঙ্গুল চাপে, সুইচগুলোর চারপাশ জ্বলে উঠতেই আনন্দে গা নাচিয়ে ওঠে। ওমরান মেয়ের কাণ্ড দেখে হাসে ক্ষীণ, গালে চুমু এঁকে শ্রেয়সীকে ডাকে। শ্রেয়সী, ওষুকে নিয়ে যাও তো, একটু দরকারি কাজ আছে। আসছি। সাড়া দিয়ে একটু পরই এসে নিয়ে গেল সে। উষসী অবাধ্য হয় না, সানন্দে তাই নাই করতে করতে যায়। কাটা বাছা সব হয়ে যাওয়ায় সমস্যা হয় না শ্রেয়সী। তরকারি চুলাই দিয়েছে, উষসীকে কোলে নিয়ে চামচ হাতে নাড়তে থাকে। উষসীর বিরক্ত লাগায় বাবার কাছে যেতে চায়। শ্রেয়সী এটা ওটা বলে ভুলায় চুমু একে ঘুরে ওঠে মেয়েকে নিয়ে। উষসী আনন্দ পেল। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। এ সময়ে কে আসলো ভেবে অবাক হয়। ওমরান গিয়ে দরজা খুলে দেয়। সওদাগর বাড়ি থেকে মৌরির বাবা মা ভাই আর চাচির ছেলে মেয়ে দুটো এসেছে। ওমরান সালাম দিয়ে তাদের ঢুকতে দিল। হঠাৎ যে, কেমন আছেন আপনারা? হ্যাঁ বাবা, ভালোই আছি। তোমরা ভালো আছো তো? ওমরান জবাব দিল, তাদের সাথে নিয়ে বসার ঘরে এলো। বসতে দিয়ে শ্রেয়সীকে ডাকে। সেও কে এসেছে দেখতেই আসছিল। বাবা মা ভাই বোনদের দেখে খুশি হয়। মা বাবা কেমন আছো তোমরা? আসবে বলনি তো? তূর্ণা মৃন্ময় বোনের কাছে যায়, কেমন আছে নেই জেনে নিয়ে। তূর্ণা উষসীকে কোলে নিল। সে আবার বাচ্চাদের ভালোই নিজের সাথে মানিয়ে নিতে পারে। তুলি আপুর বাচ্চাদের নিয়ে অভিজ্ঞতা আছে। আমরা খুব ভালো আছি। তোদের দেখতে এলাম। কাল কারা দেখলাম হামলা করতে চাইলো তোদের। ঠিক আছিস তো সবাই? তোদের কারো লেগেছে? তোর বাবা, চাচু, অর্ণব কেউ বারো ছিল না। চিন্তায় মরে যাচ্ছিলাম, একা আসতেও পারছিলাম না। যখন বাড়ি এলো তোর বাবা ভাই দুটোই সাথে এলো, তাই অপেক্ষা না করে চলে এসেছি। বলতে বলতে মেয়ের কাছে গিয়ে গালে মাথায় হাত বুলান। শ্রেয়সী মাকে জড়িয়ে ধরল। আমাদের কারো কিছু হয়নি মা। ওই লোকটাকে তো কিছু করার আগেই উষসীর পাপা দেখে ফেলেছিল, ওখানেই মেরেছে খুব। হ্যাঁ, তা তো দেখেছি। জামাই বাবা, তুমি ঠিক আছো? তোমার কোথাও লেগেছে? অর্ণবের বাবার প্রশ্নে ওমরান জবাব দেয়। না আঙ্কেল, আমাদের কারো কিছু হয়নি, সবই ঠিক আছে। কিন্তু হঠাৎ হামলা করলো কেন লোকটা? পুলিশে দিয়েছেন দেখলাম, কিছু বলেছে? অর্ণবের প্রশ্নে ওমরান কিছু বলবে তার আগে শ্রেয়সী জবাব দেয়। আরে লোকটা নাকি অন্য কাউকে আঘাত করতে গিয়ে ভুলে আমাদের করে ফেলেছে। সেসব বাদ দাও তো, বসো তোমরা, আমি একটু আসছি, চুলায় তরকারি বসিয়েছিলাম। শ্রেয়সীকে ওমরান হামলার কারণ এমনি জানিয়েছে। অত কাহিনী বলার মানে হয় না ওকে, বুঝবেও না তেমন। একটা শুনলে আরও 40টা প্রশ্ন থেকে যাবে, চিন্তা করবে। এর চেয়ে অন্য কাউকে মারতে গিয়ে ভুলে ওদের হামলা করে ফেলে বলে কাটিয়ে দিয়েছে। শ্রেয়সী সবাইকে বসতে দিয়ে তাদের আনা জিনিসগুলো নিয়ে রান্নাঘরে যায়। চুলায় বসানো তরকারিগুলো দেখে নামিয়ে নেয়। নাস্তার ব্যবস্থা করলো সবার জন্য। যদিও ওরাই হালকা খাবার সহ রেস্টুরেন্ট থেকে ভারী কিছু খাবার পদও নিয়ে এসেছে, সে সব সহ চা নাস্তার ব্যবস্থাও করলো সে। ওমরান তাদের নিয়ে বসেছে সোফায়। বাড়ির সবার খোঁজ খবর সহ নানা রকম আলাপে বসল। অর্ণবরা বুঝতে পারছে তাদের মৌরি এখন শ্রেয়সী হয়ে আছে, সবটা জেনে গেছে সে। উমরানের সম্বোধনে না বোঝার কথা নয়, আর বোঝার পর থেকে একটু হাঁসফাঁস লাগছে তাদের। শ্রেয়সী তাদের ভুল বুঝলো কি না চিন্তা লাগছে। মেয়েটা কি সেই ভুলটার জন্য তাদের সব ভালোবাসা উপেক্ষা করে যাবে, ভুলে যাবে তাদের সাথে কাটানো সেই দিনগুলো? রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন বলেও তো কিছু হয়, যেটা ছিল তাদের মধ্যে। সেই বন্ধনটাও উপেক্ষা করে যাবে না তো? ভেবেই বুকের ভেতর অদ্ভুত এক হাহাকার অনুভব করলো তারা। নিজের ছোট মেয়েটাকে অসময়ে হারিয়ে পাগল পাগল হয়ে গেছিল অর্ণবের মা। বাবা তো সেই কবে থেকে পাথর বনেছিল। বাড়িতে ওর ব্যাপারে কথা বলাও নিষেধ। অর্ণব ওই পুরো সময়টাতে
ভাই হিসেবে নিজেকে ব্যর্থ উপলব্ধি করেছে। বেঁচে থাকতে বোন যে সঠিক পথে নেই তা তো বুঝেও নি। এমনকি বোনের লাশটা অবধি বাড়ি তুলতে দেয়নি তার বাবা। শেষে বাইরে বাইরে গোপনে সবটা সামলাতে হয়েছে তাকে। সওদাগর বাড়ির সবটা এত এলোমেলো হয়েছিল, অথচ কাউকে তিল পরিমাণ কিছু বুঝতে দেয়নি। মৌরি যে নেই এ কথা আজও কেউ জানে না। মৌরির মৃত্যুর কিছুদিন পর তার দাদি মারা গেল। সব আরও লণ্ডভণ্ড হলো। মৌরিকে তেমন না দেখলেও তাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে এ কথা যেহেতু জানা, তাই সেই সময়টাতে নানান প্রস্তাব আসত। বাড়ি বয়ে ঘটক আসলে তাদের মুখে মেয়ে দেখার আর্জি, অথচ মেয়ে তাদের বেঁচে নেই। সমাজ আর পরিবারের লাঞ্ছনা থেকে বাঁচতে, পাপ থেকে পালাতে আরেক পাপ স্বেচ্ছায় গ্রহণ করেছে। তাদের সময়টা যখন সর্বোচ্চ পর্যায়ে বিধ্বস্ত, কিভাবে এই খবর লুকিয়ে রাখবে কিংবা মৌরি নেই এ কথা জানালেও এর পেছনের ঘটনা লুকিয়ে মান সম্মান রক্ষা করবে, এই চিন্তায় যখন কুলকিনারা পাচ্ছিল না তার বাবা, তখন অর্ণব ছুটি শেষ হওয়ার আগে বাড়ির ওই পরিস্থিতিতে মেডিকেলের উদ্দেশ্যে চলে যায়। মা আরও পাগল হয়ে ওঠে। সন্তানদের চোখের আড়াল করতেও ভয় পেত তখন। অর্ণব জানায় তাদের মেডিকেলে অজ্ঞাত পরিচয় রাখা এক পেশেন্টের জ্ঞান ফিরেছে। অজ্ঞাত পরিচয়ধারী হওয়ায় এতদিন নিজের দায়িত্বে চিকিৎসা করিয়েছিল তার এক বন্ধু। বিদেশি কোনো ট্যুরিস্ট তাদের মেডিকেলে নিয়ে এসেছিল ওকে এক রাতে। অর্ণবের সেই বন্ধুর হাতে তুলে দিয়ে চলে যায়। চিকিৎসা করিয়েছে দায়িত্ব নিয়ে, কিন্তু জ্ঞান ফেরেনি তার। এদিকে অচেনা অজানা এক মেয়ের চিকিৎসায় তেমন খেয়াল রাখেনি কেউ, ওভাবেই ফেলে রেখেছিল। দরকার পড়লে ডাক্তার দেখিয়েছে, না হলে দেখায়নি, এটুকুই। কিন্তু যখন জ্ঞান ফিরল তখন অর্ণবের সেই বন্ধু বোনের বিয়ের জন্য গ্রামের বাড়ি ছিল। তার পক্ষে আসা সম্ভব ছিল না। অর্ণবকে অনুরোধ করে ওর বিষয়টা দেখতে বললে সে চায়। বাড়ির এই অবস্থায় ছুটি শেষ না হতেই চলে যাওয়ার কারণ জানতে চাইলে সবটা জানাই বাবাকে। রোগের সম্পর্কে সবটা জেনে সেদিনই তার বাবা ওকে নিজেদের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নেয় মুহূর্তেই। বিস্মিত অর্ণব অনেক বুঝিয়েছে, অসম্মতি জানিয়েছে বাবার কথায়। খোঁজ খবর নিয়ে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে এই ভাবনা ছিল তার। কারণ মেয়েটার আলাদা এক পরিবার আছে। তার চেয়ে বড় কথা, নবজাতক একটা বাচ্চা আছে, থাকার সম্ভাবনা ছিল। রোগীর মেডিকেল টার্ম তো তাই বলেছে। কিন্তু বাবার যে সম্মান রক্ষার উপায় পেয়ে হাতছাড়া করতে চাওয়া স্বার্থান্বেষী সিদ্ধান্তটা ছিল ওই মুহূর্তে। তার আগে টিকতে পারেনি অর্ণব। মেয়েটার এই অবস্থা যখন, ও নবজাতকটাও নিশ্চয়ই সেই অ্যাক্সিডেন্টের পর আর বাঁচেনি। এমনটা ধরে নিয়ে তার বাবা এসব তাকে বোঝাতে লাগলো। শ্রেয়সীকে নিজেদের কাছে নিয়ে গেল, পরিবারকে বোঝালো এটাই এখন থেকে তাদের মৌরি। তার মাকে ওই সময়টাই এই মেয়েটাকে পেয়ে স্বাভাবিক হতে দেখে অর্ণবও আস্তে ধীরে বাকিদের মতো অভিনয় জারি রাখলো। মেয়েকে লুকিয়ে লুকিয়ে রাখলো সেই থেকে। তুলি যেমন ভাবে বড় হয়েছে সেভাবেই চলালো শ্রেয়সীকে। কোথাও গেলে সাধারণ বোরকার সাথে হিজাব, নিকাব কিংবা সাধারণ পোশাক পরলেও মুখ বাঁধা রাখতে নির্দেশ দিত। শ্রেয়সী এসবের কারণ হিসেবে জানত ছোট থেকে ওভাবেই বড় হয়েছে তারা দুই বোন। তাছাড়া তাদের ওদিকের এলাকায় প্রায় মেয়েরাই এমনভাবেই চলে, তাই অসুবিধা হলো না মানিয়ে নিতে। শ্রেয়সীর মৌরি পরিচয়ে আসার পর বাইরের মানুষ বলতে তার দেখা পেয়েছে এক অনামিকা। এর বাইরে কক্সবাজার ঘুরতে গিয়ে সেখানে মুখ খুলেছিল। আর সেদিন প্রথমবার পাত্রপক্ষের সামনে গিয়ে ব্যাস, আর কেউ তাকে সরাসরি দেখলো কই এরপর? দেখেনি। ভাইয়া, মৌরি আপু আমাদের মৌরি আপু নয়, তাই না? তূর্ণার ফিসফিস কণ্ঠ। পাশাপাশি আছে দুজন সোফায় বসেছে। সবাই নাস্তা খাচ্ছে ও শশীকে নিয়ে গল্প করতে করতে। বাচ্চা মেয়েটার সব কাণ্ডই তাদের ভালো লাগে। হাসলেও, রাগ দেখালেও, বিরক্তি দেখালেও, খেলতে চাইলেও কিংবা কোলে আসবে না বলে কাঁদলেও সবই ভালো লাগে তাদের। ওকে নিয়েই মেতেছিল তারা।
এসবের মধ্যে তূর্ণা নিচু কণ্ঠে ভাইকে কথাটা জিজ্ঞেস করলো। অর্ণব হঠাৎ ওর ফিসফিস কণ্ঠ শুনে কপাল কুঁচকে তাকায়। সবার মাঝে বসে ফিসফিস কি করছিস বেয়াদব? চুপচাপ বসে থাক। তূর্ণা বিরক্তিতে ভেঙচি কাটে, তবে তার কথা ভাই শুনেনি বুঝে ফের প্রশ্ন রাখে। মৌরি আপুকে ওর স্বামী প্রিয়সী ডাকছে কেন ভাইয়া? আর মৌরি আপুর বাচ্চা এলো কোথা থেকে? সেদিন জিজ্ঞেস করেছিলাম, এখনো বলনি কিন্তু তুমি। অর্ণবকে আবার সবার মাঝে ফিসফিস করতে শুনে ধমক দেবে ভেবেছিল, কিন্তু কথাগুলো কানে আসতে থেমে যেতে হলো। তূর্ণা তার হাঁটুতে ঠোকা দিয়ে ডাকে, এই ভাইয়া বলো না প্লিজ, সব উল্টাপাল্টা কেন এমন? অন্য নামে ডাকছে সে বুঝলাম, স্বামী আদর করে অন্য নামে ডাকতেই পারে, কিন্তু আপুর বিয়ে কবে হলো সেটাই জানলাম না। অথচ শ্বশুর বাড়ি চলে এলো সেই দিন, আবার আগেবার এসে দেখলাম কিউটি পিউটি একটা বাচ্চাও। মানে কিভাবে কি? একটু বলো না প্লিজ, বাচ্চা কিভাবে এলো? অন্য নামে ডাকার কারণ যখন ভেবে নিয়েছিস নিজে নিজে, সেভাবে বাকি প্রশ্নের উত্তরটাও খুঁজে নেই। তূর্ণা কথাগুলোর অর্থ বুঝে একটু লজ্জা পায়, তবে পাত্তা দিল না। কৌতূহলের সাথে সাথে বিরক্তি বাড়ছে। সে অর্ণবের শার্টের হাতা টেনে নিম্ন কণ্ঠে বলে, কিন্তু বিয়ের কথা তো জানলাম না, আর বাচ্চা কিভাবে এলো সব বলো না। অর্ণব সবার দিকে এক নজর তাকায়, তাদের কেউ দেখছে না বুঝে স্বস্তির শ্বাস টানে। পরপর দাঁতে দাঁত চেপে বলে, এখন আমি তোকে বাচ্চা কিভাবে এলো তা বোঝাবো বিস্তারিত। তূর্ণা দাঁতে জিভ কাটে। একটু ঘুরে গেছে তার প্রশ্নটার অ্যাঙ্গেল, অন্যভাবে গেছে ভাইয়ার কাছে। সে সামনে বলে, উফ, আমি ওসব বলছি নাকি? বাচ্চা কিভাবে হয় আমি জানি, কিন্তু সেদিন আর্মিটার সাথে পাঠিয়ে দিলে আপুকে সবাই মিলে, তারপর আর বাড়ি এলো না। জিজ্ঞেস করলাম মাকে, মা বললো আপুর বিয়ে হয়ে গেছে। এরপর এ বাড়ি এলাম, দেখি বাচ্চাও আছে একটা। মানে কিভাবে কি? চোরা নজরে সবাইকে দেখে নিয়ে অর্ণবের দিকে তাকায় সে প্রশ্নের জবাব চাইতে, কিন্তু অর্ণবকে নিজের দিকে অদ্ভুত নজরে চাইতে দেখে কিঞ্চিত ঘাবড়ে গেল সে। কি হয়েছে? তখনও অদ্ভুত নজর তার দিকে। অর্ণব নিজের বাহু হতে তূর্ণার হাত সন্তর্পণে ছাড়িয়ে বলে, সরে বস তূর্ণা। কথাটা শুনে তূর্ণা খেয়াল করলো সে অর্ণব ভাইয়ার গা ঘেঁষে বসেছে। ফিসফিস করে কেউ না শোনার মতো করে বলতে গিয়ে কবে যে এতটা কাছে চলে গেছে বুঝতে পারেনি। সে একটু সরে আসে, আর কিছু জানতে চাইল না এরপর। একে তো এত কাছাকাছি বসেছিল মেয়েটা, তার উপর উল্টাপাল্টা প্রশ্ন করছিল। যদিও ওর দিক দিয়ে ঠিকই আছে, যে কারণ এসব প্রশ্ন মাথায় আসবে স্বাভাবিক, কিন্তু তার স্বাভাবিক লাগেনি। পুরুষালী মনটাই অন্য কিছু আছে, আর সেই অন্য অনুভূতি নব্য হওয়ায় সামলাতে শেখেনি এখনো অর্ণব। তাই তার এত কাছাকাছি এসে এসব প্রশ্ন করায় সেই অন্য কিছুর দিক দিয়ে হৃৎপিণ্ডের কোথাও একটা কম্পন অনুভূত হয়। খারাপ চিন্তা আসে মাথায়। তূর্ণার নিজেরও শেষ দিকে এসে প্রথমবারের মতো অর্ণব ভাইয়ার সামনে কিছু একটা নিয়ে অস্বস্তি হলো, কিন্তু কিশোরী মন সেই অস্বস্তির হেতু খুঁজে পেল না। সে আরও সরে এসে বড় মায়ের পাশে বসে যায়। অর্ণবের তার চোখে পড়ল। তূর্ণা ও শশীকে নিয়ে মেতে উঠে এরপর, কিন্তু তার মনে আসলেই অনেক প্রশ্ন, যার উত্তর সে মেলাতেও পারছে কিছুটা। তাও অর্ণব ভাইয়ের মুখে নিশ্চিত হতে চেয়েছিল। মামাতো বোনের জন্মদিন অনুষ্ঠানে গিয়ে একবার অনেকদিন থেকে গেছিল সে আর মৃন্ময়। বাড়ি থেকে আসা চাপ দেয়নি, তাই মামার বাড়ির রসের হাঁড়ি পেয়ে তারাও ফিরে আসার নামগন্ধ নেয়নি। তারপর একেবারে খবর পেল দাদি মারা গেছে। তখনই আসে বাড়ি, এসে আর মৌরি আপুকে দেখেনি। তারা জানতো নিজে মামার বাড়ি গেছে সেও। বড় বাবা আর তার বাবা সাধারণত তাদের কোথাও বেড়াতে গেলে থাকতে দেয় না। তারা যেমন মামা বাড়িতে সুযোগ পেয়ে অনেকদিন থেকে এসেছে, তেমন মৌরি আপুও থাকছে ভেবে বেশি ভাবত না। কিন্তু দাদি মারা যাওয়ার দিনও আসলো না কেন অবাক লেগেছিল। যেখানে মৌরি আপুর নানুর বাড়ির সবাই চলে এসেছে, সেখানে সে কেন আসেনি? মাকে জিজ্ঞেস করলে বলল এসেছিল, সে দেখেনি। তাদের এত কান্নাকাটির মধ্যে বোন থেকেও তাদের সামনে আসেনি শুনে অবাক লাগলেও অল্প বয়সে তূর্ণা মৃন্ময় অত কিছু গভীরভাবে ভাবেনি।
তবে খুব মিস করতো বোনকে। পরে হঠাৎ একদিন সকালে একটা মেয়েকে দেখলো বাড়িতে। সবাই বলল ওটাই মৌরি আপু। তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে হাসপাতালে ভর্তি ছিল। খুব বড় অ্যাক্সিডেন্ট, সারা শরীরে আর মুখমণ্ডলে নাকি তীব্র আঘাত, অপারেশন করে ঠিক করতে হয়েছে। মুখেও প্লাস্টিক সার্জারি করে বদলে দিয়েছে। তূর্ণা মৃন্ময় কষ্ট পাবে বলে তাদের জানায়নি। তাদের বোন তাদের সবাইকে নাকি ভুলে গেছে। তাদের নিজেদের সবটা চেনাতে হবে আপুকে। সিরিয়ালে আসক্ত তূর্ণা বিশ্বাস করতে সময় নেয়নি, কিন্তু তখন ছোট থাকলেও এখন সময়ের সাথে সাথে মুখে না বলা কথাও চারপাশটা পর্যবেক্ষণ করে বুঝে নিতে পারে। এই যে সে বুঝতে পারছে সেদিন যে মেয়েটাকে এনে তাদের বোন বলে জানিয়েছিল সবাই, সে মেয়েটা তাদের মৌরি আপু নয়, বরং উষসীর মা। আর এই সুদর্শন দেখতে আর্মি ভাইয়াটার বউ, যার নাম শ্রেয়সী। তাদের কাছে ছিল এতদিন অন্য পরিচয়ে। এখন সব ঠিক আছে, কিন্তু তার প্রশ্ন অন্য জায়গায়। তার মৌরি আপু কোথায়? হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।